নভিলোটের অন্য আয়োজনে তোমাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ যে আমরা অ্যাডমিশন টেস্টের ৩য় ক্লাসে হাজির হতে পেরেছি। আজকের আলোচ্য বিষয় ভার্ব। ইনশাআল্লাহ ভার্ব টপিক থেকে যত প্রশ্ন তোমাদের রয়েছে এর বিস্তারিত আলোচনা করা হবে। যেন এর পরবর্তীতে অন্য কোনো ক্লাস তোমাকে করতে না হয়। অ্যাডমিশন টেস্টে যতটুকু কোশ্চেন হয় বা যেখান থেকে কোশ্চেন হয় সেগুলোই তোমাদেরকে পড়ানো হবে। শুধু এই ক্লাসগুলো ঢাবির জন্য না, সেই সাথে রাবি, জাবি, চবি, গুচ্ছ এবং মেডিকেলের জন্য। সেই সাথে যারা তোমরা বিউপির জন্য প্রস্তুতি নিতে চলেছো, এই ইংরেজি ক্লাসগুলো করলে ইংরেজির পূর্ণাঙ্গ প্রস্তুতি তোমাদের জন্য হয়ে যাবে। চলো আমরা প্রথমে চলে যাচ্ছি রুটিনে, তোমাদের যে কোর্স প্ল্যানে। সেখানে আজকে আমাদের তৃতীয় লেকচার 3 তে রয়েছে ভার্ব, এবং তোমাদের জন্য পড়া থাকবে হচ্ছে ডেরিভেটিভস। আজকে হচ্ছে তোমাদের শেষ পড়া ডেরিভেটিভস এর, ইনশাআল্লাহ। এরপরে আর হয়তোবা এই রুটিনে কভার করতে পারবে না, ডেরিভেটিভস আর পড়া দিতে পারবো না, তবে এর পরবর্তী কোনো রুটিন আসলে সেখানে জানিয়ে দেবো। চলো আমরা আমাদের আলোচনায় প্রবেশ করি। তার আগে বলে নেই, আলোচনা হচ্ছে নোবেল বই থেকে। নোবেল বই হচ্ছে তোমাদের ইংরেজি গ্রামার এবং ভোকাবুলারির জন্য একটি বই। ইনশাআল্লাহ এই বই থেকে তুমি সম্পূর্ণ কমন পাবা। তো চলে যাচ্ছি ভার্ব টপিকে। ভার্ব টপিক থেকে ততটুকুই আলোচনা করব যতটুকু প্রয়োজন, কেননা বিস্তারিত আলোচনা করা যাবে যদি তুমি এই বিষয়ে পড়তে অনেক সময় পাবা, বাট এই সময় যতটুকু তোমার জন্য জানা প্রয়োজন ততটুকু জানাই, ইনশাআল্লাহ এর পরবর্তী সময় তুমি জেনে নিতে পারবে। এইটুকু এই অল্প সময়ের মধ্যে সকল পড়া কভার করা পসিবল না। সেই সাথে যদি তুমি আবার বিস্তারিত পড়া জানতে চাও, সেখানে আবার জট বেঁধে যাবে। ইংরেজি গ্রামার বিষয়টি এমন যে মডার্ন এবং ট্রেডিশনাল গ্রামারকে আবার আলাদাভাবে রিপ্রেজেন্ট করা লাগে। কেন? তোমরা দেখতে পারো যে ট্রেডিশনাল গ্রামারে জিরান্ড পার্টিসিপল নিয়ে চ্যাপ্টার ছিল, বাট মডার্ন গ্রামারে জিরান্ড চ্যাপ্টারে নেই। সো এই বিষয়গুলো মাথায় রেখে তোমাদের জন্য যা উপযোগী, যা তোমার জন্য ভালো, সেটি নিয়ে আলোচনা করব। ভার্ব টপিকটা নিয়ে আলোচনা করছি। ভার্ব সম্পর্কে তোমরা অনেকেই জানো, ভার্ব কাকে বলে, কি বলে। তবে আমি জাস্ট যতটুকু প্রয়োজন ততটুকু জানাবো ইনশাআল্লাহ। ভার্ব টপিক নিয়ে সবকিছু জানো, তবে এই তথ্যটুকু জেনে রাখো যে ভার্বকে সেন্টেন্সের হৃদয় বলা হয়। ভার্বকে কি বলা হয়? সেন্টেন্সের হৃদয় বলা হয়। এবং ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠিত হয় না, এই অংশটুকু মাথায় রাখো। এবং ভার্ব, বাক্যের ভার্ব হচ্ছে অপরিহার্য। বাক্যের অপরিহার্য অংশ হচ্ছে কি? ভার্ব। সো এই ৩টে অংশ মাথায় রাখো। এখন তুমি দেখো যে এই ৩টি কোশ্চেন তোমাদের আসতে পারে যে ভার্বকে ইংরেজি সেন্টেন্সের কি বলা হয়? হৃদয় বলা হয় বা হার্ট বলা হয়। যে ভার্ব হচ্ছে ইংরেজি সেন্টেন্সের হৃদয়, এবং ভার্ব ছাড়া কি হয় না? ভার্ব ছাড়া কখনো একটি বাক্য গঠিত হয় না। ভার্ব ইজ এসেনশিয়াল পার্ট অফ সেন্টেন্স। যে সেন্টেন্সের একটি অপরিহার্য অংশ হচ্ছে কি? ভার্ব। জাস্ট দেখো এই ৩টি কোশ্চেন কি? এই ৩টি জাস্ট লাইন, লাইন বলবো না, একটি লাইন। দেখো এটা একটি লাইন আর একটু অর্ধেক। জাস্ট এই অংশটুকু যে তুমি জাস্ট মনে রাখতে পারো, তাহলে হয়তোবা তুমি অ্যাডমিশন টেস্টে একটি কোশ্চেন কমন পেয়ে যেতাম এর আগে যদি পরীক্ষা দিতাম। জাস্ট ওয়েট। যদি এর আগে পরীক্ষা দিতে হয়তোবা তুমি একটি কোশ্চেন কমন পেয়ে যেতাম। সেটা হচ্ছে দ্য এসেনশিয়াল পার্ট পার্ট অফ এ সেন্টেন্স। সেন্টেন্স সেন্টেন্স ইজ, যে এসেনশিয়াল পার্ট অফ সেন্টেন্স। সেন্টেন্সে এসেনশিয়াল পার্ট কি? এ নাম্বার অপশনে দিলাম আমি নাউন, এবং বি নাম্বার অপশনে দিলাম হচ্ছে আমি তোমাদেরকে ভার্ব। এখন তুমি কোনটি অ্যান্সার করবে? জাস্ট অন্য কালার করে দিচ্ছি, লক্ষ্য করো। দ্য এসেনশিয়াল পার্ট অফ এ সেন্টেন্স ইজ, যে সেন্টেন্সের এসেনশিয়াল বা গুরুত্বপূর্ণ বা অপরিহার্য অংশ কি? এটা বলো দেখি। যে অ্যান্সার কি নাউন হবে অথবা ভার্ব হবে? নিঃসন্দেহে ভার্ব হবে। হয়তোবা তোমরা এভাবে বলতে পারো যে যেহেতু ভার্ব টপিকটা পড়াতেছি সো অ্যান্সার কি ভার্ব, এভাবে না, জাস্ট বুঝে শুনে অ্যান্সার করবা। দেখো ভার্বকে কি বলা হয়? সেন্টেন্সের হৃদয় বলা হয়। এই কোশ্চেনটা এভাবে আসতে পারে। অথবা ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠিত হয় না, এটা আসতে পারে। অথবা বাক্যের অপরিহার্য হচ্ছে ভার্ব, যে বাক্যের এসেনশিয়াল পার্ট কি? ভার্ব। জাস্ট এই কোশ্চেনটাই হয়তোবা তুমি কম পেয়ে যেতে কিছুদিন আগে পরীক্ষা দিলে। জাস্ট এরকম ইজি কোশ্চেন গুলো তোমাদের জন্য হবে। এবং এক্সাম্পল গুলো তোমরা দেখে নেবা যে ভার্বের যে এক্সাম্পল গুলো রয়েছে এখানে। উই প্লে ক্রিকেট, এখানে প্লে এর নিচে আন্ডারলাইন করা রয়েছে। দেখো
এই প্লে কি? এই প্লেই হচ্ছে ভার্ব। এই যে উই হচ্ছে আমাদের সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব এবং ক্রিকেট হচ্ছে অবজেক্ট। সো আর আমরা জানি সেন্টেন্স গঠনের রুলস জানি যে সাবজেক্ট, এরপরে কে বসবে, এরপরে ভার্ব বসবে প্লাস অবজেক্ট বসবে। যে কি বসবে? অবজেক্ট বসবে। সো সে রুলস ফলো করা হয়েছে এখানে। যে উই গেভ মি এ গ্লাস অফ ওয়াটার, এখানে গিভেন নিচে আন্ডারলাইন করা রয়েছে। দেখো এটা কি? এটাই হচ্ছে আমাদের ভার্ব। এটাই কি? এটাই হচ্ছে ভার্ব। জাস্ট ভার্ব সম্পর্কে কিছু ভার্ব দেওয়া রয়েছে তোমাদেরকে এখানে। লক্ষ্য করলেই দেখতে পারবা যে এখানে কিছু মোর এক্সাম্পল দেওয়া রয়েছে ভার্বের। জাস্ট এগুলো দেখে নেবা। এগুলো যদি দেখে নাও তাহলে ভার্ব সম্পর্কে বা ডেইলি কিছু ইউজ করা যে ভার্বগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে। জাস্ট দেখে নেবা। অ্যাডমিশন টেস্টে এগুলো কোশ্চেন আসে না। সো এগুলো যদি নাও দেখো তবু সমস্যা নেই। এরপরে রয়েছে হচ্ছে কাইন্ড অফ ভার্ব, যে ভার্ব কত প্রকার, এগুলো কোনগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো যে আমরা আজকে আলোচনা করব হচ্ছে ফাইনাইট, এরপর রয়েছে নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব, সেই সাথে প্রিন্সিপাল, অক্সিলারি এবং ট্রানজিটিভ ভার্ব এবং ইন্ট্রানজিটিভ ভার্ব। জাস্ট এই ৬টি টপিক নিয়ে বা এই ৬টি ভার্ব নিয়ে আলোচনা করব। যে ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব আমরা, এরপর নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব। এরপর আবার ফাইনাইট ভার্বের অংশ রয়েছে দুটি, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, অপরটি রয়েছে হচ্ছে অক্সিলারি ভার্ব এটি, এবং সর্বশেষে আলোচনা করব হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। এই ৬টি আমরা ভার্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এর মাধ্যমে অ্যাডমিশন টেস্টের তোমাদের 95% ভার্ব টপিক থেকে পড়া শেষ হয়ে যাবে। যে এরপর কি হবে? 95% পড়া তোমাদের শেষ হয়ে যাবে ভার্ব থেকে। এটুকু আমি প্রত্যাশা করতে পারি, কেননা বিগত বছর কোশ্চেন অ্যানালাইসিস করে দেখা গেছে এর বাইরে আর কোনো কোশ্চেন সাধারণত আসে না। যদিও ব্যতিক্রমধর্মী ২-১টি কোশ্চেন আসতে দেখা দেয়, সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, সেগুলো ইনশাআল্লাহ তোমরা পারবে। দেখো আমরা সরাসরি পড়ায় চলে যাচ্ছি। এরপরে এগুলো লাগবে না, সেগুলো যেগুলো লাগবে সেগুলো জানিয়ে দেবো। যে ফাইনাইট ভার্ব, আমরা ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করি। প্রথম আলোচনা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। ইনশাআল্লাহ ফাইনাইট ভার্ব সম্পর্কে আলোচনা করার পরে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব তোমাদের মাঝে থাকবে না। এবং এই ভার্বগুলো অবশ্যই কি করবে? জাস্ট একটু দেখে নিবা। যেগুলো বাকি থাকবে আমি বলে দেবো। এবং ভার্বের কিন্তু অনেকগুলো ভার্ব রয়েছে। যে ব্যতিক্রমধর্মী যে ভার্বগুলো রয়েছে এগুলো রয়েছে সবগুলো ইনশাআল্লাহ পড়ানোর ট্রাই করব। যে এখন দেখেছি ফাইনাইট ভার্ব। যে ফাইনাইট ভার্ব কাকে বলে? ফাইনাইট ভার্ব কাকে বলে? অর্থাৎ যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য শেষ হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। জাস্ট এইটুকু লক্ষ্য করো যে আর বেশি কিছু জানতে হবে না তোমাদেরকে। যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য কি হয়, শেষ হয়, তাকেই আমাদের ফাইনাইট ভার্ব বলে। এটুকু যদি জানতে পারো তাহলে ইনশাআল্লাহ ফাইনাইট ভার্ব সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। সেই সাথে তুমি জানতে পারো যে অথবা যে ভার্ব দ্বারা বাক্য সম্পাদন করতে পারে এবং ভার্বের রূপ সাবজেক্ট, নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হয় তাকে কি বলে? তাকে ফাইনাইট ভার্ব বলে। অর্থাৎ একটি ভার্বের যে রূপগুলো রয়েছে যেমন প্রেজেন্ট, পাস্ট, ফার্স্ট পার্টিসিপল। যেমন এখানে যদি আমি একটি এক্সাম্পল দেই যে কাট, যদি আমি দেই কাট, এরপরে কাট এবং কাট, এই তিনটি কি? এই তিনটি জানো? এটি হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল, সরি এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট আর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তিনটি ফর্মই সেম। এরকম রয়েছে এগুলো, যেরকম ভার্বের যে ভার্বের তিনটি ফর্ম থাকে তাকে কি বলে? তাকে ফাইনাইট ভার্ব বলে। বুঝতে পেরেছো নিশ্চয়ই যে যে ভার্বের তিনটি ফর্ম থাকে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। অর্থাৎ আমরা আলোচনা করবো এটি হচ্ছে তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, যে কোন সাবজেক্ট আসলে কোন ভার্ব বুঝবে সেগুলো আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আলোচনা করব এবং রাইট ফর্ম ভার্বে আলোচনা করব। এরপরে আমরা দেখব যে এই ভার্বের বিষয়গুলো। দেখো রাসেল জাম্পস, রাসেল কি হলো? রাসেল জাম্পস যে তোমাদের কোথাও লাফ দেয় সেটাকে জাম্পস বলে। সো রাসেল জাম্পস, এখানে রাসেল জাম্প বা লাফ দিল রাসেল, সো এটা কি? একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স যে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে।
বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাওয়াকে কি বলে? আমরা বলি ফাইনাইট ভার্ব। তো এটা কি ফাইনাইট ভার্বের এক্সাম্পল। এখন লক্ষ্য করো, এখানে যে জাম্পটা রয়েছে, জাস্ট এটা কিন্তু আমাদের কি, এটা হচ্ছে আমাদের, তোমাদের, এটা হচ্ছে আমাদের ভার্ব। এর সঙ্গে এজ যুক্ত রয়েছে। কি যুক্ত হয়েছে? এটা এজ যুক্ত রয়েছে। রাসেল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের সঙ্গে এজ বা ইয়েস যুক্ত হয়েছে। সো এই যে সাবজেক্টের কারণে ভার্বের যে পরিবর্তন হলো, এই পরিবর্তিত হওয়া ভার্বকে কি বলা হয়? ফাইনাইট ভার্ব বলা হয়। জাস্ট এক্সাম্পল গুলো দেখে নেবা। এরপর আমি দেখে নিচ্ছি নন ফাইনাইট ভার্ব। কি নন ফাইনাইট ভার্ব? অর্থাৎ যে ভার্ব গুলো কি তোমাদের জাস্ট ফাইনাইট ভার্ব ব্যতীত অন্য ভার্ব গুলো হচ্ছে কি, অন্য ভার্ব গুলো হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। আমি নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব। নন ফাইনাইট ভার্বের জাস্ট এক্সাম্পল গুলো আমি দিচ্ছি, তাহলে বুঝতে পারবা। আমি যদি বলি জিরান, কি বলবো? আমি বলবো জিরান। জাস্ট ওয়েট। জিরান অর্থ তোমাদের হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হবে। ভার্ব প্লাস কি? ভার্ব প্লাস আইএনজি মিন্স এটা তোমাদের কাজ করবে নাউনের মতো। কিসের মতো কাজ করবে? নাউনের মতো। এটা হচ্ছে তোমাদের নন ফাইনাইট ভার্ব। এরকম রয়েছে আবার তোমাদের এখানে দেয়া রয়েছে যে জিরান, পার্টিসিপল এবং ইনফিনিটিভ, এই তিনটি ভার্ব শুধু হচ্ছে তোমাদের তোমাদের নন ফাইনাইট ভার্ব। এই তিনটি ভার্ব ব্যতীত যত ভার্ব রয়েছে সকলে হচ্ছে ফাইনাইট ভার্ব। কি জিরান বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি, যে জিরান হচ্ছে তোমাদের ভার্বের সঙ্গে আইএনজি হয়ে নাউনের মতো কাজ করবে। কিসের মতো কাজ করবে? নাউনের মতো কাজ করবে। সেটা কি? সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সেই সাথে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের মতো কাজ করলে তা হবে পার্টিসিপল। এরপর রয়েছে টু প্লাস ভার্বের বেস ফর্ম কোথাও বসলে সেটা হবে ইনফিনিটিভ। আর এই তিনটি ভার্ব ব্যতীত যত ভার্ব রয়েছে সব হচ্ছে তোমাদের ফাইনাইট ভার্ব। জাস্ট মাথায় রাখো, এই তিনটি ভার্ব ব্যতীত যত ভার্ব রয়েছে সকল ভার্বে হচ্ছে তোমাদের ফাইনাইট ভার্ব। জাস্ট এই তিনটে জিরান, পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ ইজ এ নন ফাইনাইট ভার্ব। সো বিষয়টি ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে আমরা আলোচনা করব জিরান, পার্টিসিপল এবং ইনফিনিটিভ অধ্যায়ে। জাস্ট এই তিনটি নিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে দেখা যাবে যে এমনিতেই ভার্ব টপিকটি নিয়ে আলোচনা করতে গেলে 4, 5, 6 ঘন্টার মতো সময়ের প্রয়োজন। তবু এই আলোচনাটুকু সংক্ষেপ করে আমরা কভার করার ট্রাই করব 1 ঘন্টার ভেতরে। আমরা আলোচনা 45 থেকে 1 ঘন্টার মধ্যেই শেষ করার ট্রাই করব। তবে যদি পূর্ণাঙ্গ আলোচনা করতে চাই সেক্ষেত্রে দেখা যাবে যে 6 ঘন্টা প্লাস বা মাইনাস এরকম সময় লাগতে পারে শুধু ভার্ব টপিকটা নিয়ে আলোচনা করতে গেলে। সো এই বিষয়টি মাথায় রেখে আমরা চলবো যে এই তিনটে ভার্ব নিয়ে যেহেতু বিস্তারিত আলোচনা করা রয়েছে, অ্যাডমিশন টেস্টে তোমাদের এখান থেকে কোশ্চেন হয়। তবে এখানে আবার একটি কথা রয়েছে, সেটা হচ্ছে জিরান। জিরান আবার কিন্তু আমাদের মডার্ন গ্রামারে নেই বা ট্রেডিশনাল গ্রামারে রয়েছে। জিরান বলে কোনো ওয়ার্ড বর্তমানে মডার্ন গ্রামারে নেই, ট্রেডিশনাল গ্রামারে রয়েছে। সো ট্রেডিশনাল গ্রামারকে যেহেতু প্রশ্নপত্রে ফলো করে, যে তোমাদের তোমাদের হাই স্কুল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, মোহাম্মদ কাসিম স্যারের যে বইগুলো রয়েছে এগুলোকে তারা ফলো করে। আর যারা প্রশ্নকর্তা তারা বর্তমানে মডার্ন গ্রামার খুব কম ইউজ করে। এই কারণে আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে, জানার বিষয় রয়েছে, সেখানে আমরা আলোচনা করব। এখন দেখো নন ফাইনাইট ভার্ব সম্পর্কে জাস্ট একটু জেনে রাখতে পারো। যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য শেষ হয় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। অর্থাৎ যে ভার্বের পরে তোমাদের একটি বক্তব্য সেটি শেষ হয় না। এ ডান্সিং গার্ল, জাস্ট এই এক্সাম্পল গুলো দেখে নেবা এবং এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এরপর দেখো আমরা সরাসরি চলে যাচ্ছি যে ফাইনাইট ভার্ব কত প্রকার? 2 প্রকার, একটি প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। জাস্ট এগুলো নিয়ে এখন আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বটা কি এটা প্রথমে আমাদেরকে জানতে হবে, যে যে ভার্ব বাক্যে স্বাধীনভাবে ব্যবহার হয়ে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে
তাকে কি বলে, তাকে আমাদের প্রিন্সিপাল ভার্ব বলবো। যে যে তোমাদের হচ্ছে যে ভার্ব বাক্যে বসে স্বাধীনভাবে একটি অর্থ প্রকাশ করবে বা অন্য ভার্বের উপর ডিপেন্ডেবল হবে না, সেই ভার্বটি হচ্ছে কি, সেই ভার্বটি হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। যেমন করিম প্লে ফুটবল, করিম প্লেস ফুটবল, হি ইজ এ টিচার, সে একজন টিচার, আই মিট ইউ, আমি তোমার সাথে দেখা করব, বা আই মিট ইউ। সো এখানে দেখো এগুলো কি, এগুলো এক্সাম্পল। তবে আমি এখানে তোমাদেরকে টেস্ট দেব, জাস্ট এখানে এক্সাম্পল দেব যে আই, জাস্ট এখানে টেস্ট, হ্যাঁ টেস্ট দিচ্ছি, এক্সাম্পল তোমরা আসলে পারবে। তবে আমি যদি টেস্ট গুলো দিয়ে বুঝিয়ে দিই তাহলে তোমরা অ্যান্সার করতে খুব ইজি মনে হবে তোমার কাছে। লক্ষ্য করো, আই ডিড দ্য ওয়ার্ক, আই ডিড দ্য ওয়ার্ক। এখানে আমি যদি এখন ডিড এর নিচে আন্ডারলাইন করে বলি ডিড ইজ এ, বা দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, এখানে আমি এ নাম্বার অপশনে দিলাম এটা কি আমাদের নাউন, বি নাম্বার অপশনে দিলাম এটা কি ভার্ব, এবং সি নাম্বার অপশনে দিলাম, সি নাম্বার অপশনে দিলাম এটা কি মেইন ভার্ব, মেইন ভার্ব। এবং ডি নাম্বার অপশন দেওয়ার এখানে প্রয়োজন বোধ করতেছি না, জাস্ট এখানে লক্ষ্য করো আই ডিড দ্য ওয়ার্ক, এখানে ডিডটা কোন ভার্ব, বা যেহেতু ভার্ব নিয়ে আলোচনা করতেছি ভার্বেই থাকি আমরা, যে এখানে কি এ নাম্বার অপশন ভার্ব বা বি নাম্বার অপশনে মেইন ভার্ব, কোনটি হবে? দুটি রাইট অ্যান্সার হবে। কেন ডিডকে আমরা ভার্ব বলতে পারি এবং এটি মেইন ভার্ব। কেন মেইন ভার্ব? আমি মেইন ভার্ব চেনার জাস্ট একটি সংক্ষেপ টেকনিক দেই, সেটা হচ্ছে তোমাদের যদি একটি সেন্টেন্সে যদি একটি মাত্র ভার্ব থাকে, কি থাকে, সরি, যদি একটি সেন্টেন্সে শুধুমাত্র একটি ভার্ব থাকে তাকে কি বলবো? তাকে আমরা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বলবো, মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বলবো। যে সেন্টেন্সে শুধুমাত্র একটি ভার্ব থাকবে তাকে কি বলবো? তাকে আমরা প্রিন্সিপাল বা মেইন ভার্ব বলবো। আশা করি আমি বোঝাতে পেরেছি। তবে এখানে লক্ষ্য করো, আর তোমাদের এরকমই কোশ্চেন আসবে, জাস্ট এরকম কোশ্চেন আসবে। আমি যদি আরেকটা এক্সাম্পল দেই যে উই obey শুড obey the law, law। এখন দেখো এখানে আমি obey নিচে আন্ডারলাইন করবো, এখানে এখানে বোঝার বিষয় রয়েছে, এখানে শুডও একটি ভার্ব এবং obey হচ্ছে এটাও একটি ভার্ব, এটা কি এটাও একটি ভার্ব, এখানে শুডও একটি ভার্ব এবং obey একটি এখানে কি ভার্ব। এখন দেখো এখানে নিচে আন্ডারলাইন করে দিয়ে বলতেছি যে আন্ডারলাইন ওয়ার্ড ইজ, আন্ডারলাইন ওয়ার্ড ইজ, এখানে এ নাম্বার অপশনে দিলাম আমরা হচ্ছে এটা কি মেইন ভার্ব, এবং বি নাম্বার অপশনে দিলাম, বি নাম্বার অপশনে দিচ্ছি হচ্ছে এটা কি আমাদের অক্সিলারি ভার্ব। এখন তুমি কোনটিকে অ্যান্সার করবা? এখানে দেখো এখানে মূল বিষয় কিছু শর্টকাট তোমাকে মাথায় রাখতে হবে। শুড হচ্ছে আমাদের মডাল ভার্ব, আর মডাল ভার্বের পরে যে ভার্বটি থাকবে সেটা হচ্ছে ভার্বের বেস্ট ফর্ম রূপে বসবে। শুড কি, শুড হচ্ছে মডাল ভার্ব, মডাল ভার্বের পরে যা বসবে তাই হচ্ছে কি, তাই হচ্ছে আমাদের মেন ভার্ব। শুড কিন্তু আমাদের মেন ভার্ব না, মেন ভার্ব হচ্ছে আমাদের এখানে অবে। জাস্ট এটাকে অন্য কালার করে দিচ্ছি, লক্ষ্য করো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের মেন ভার্ব, অক্সিলারি ভার্ব না। এগুলো একটু জাস্ট তুমি যখন আহ তুমি প্র্যাকটিস করবা তখন কিন্তু এই বিষয়গুলো বুঝতে পারবা, যে প্র্যাকটিস করলেই এই বিষয়গুলো তুমি ইনশাল্লাহ বুঝে যাবা। হয়তোবা কিছু বুঝতেছো না, যেহেতু তুমি বেসিক লার্নার, যেহেতু অ্যাডভান্স লেভেলের অনেক কিছু বুঝবা না, তুমি সাথে থাকো ইনশাল্লাহ সবকিছু বোঝার দরকার নেই, একটি আলোচনা থেকে তুমি 50% বুঝে নিতে পারো তাহলেই এনাফ। এরপরে এক্সাম্পলে গিয়ে বা প্র্যাকটিস যখন তুমি করবে তখন 50% ইনশাল্লাহ তুমি বুঝে যাবে, এবং তুমি যখন পড়বে তখন ইনশাল্লাহ 50% তুমি বুঝতে পারবা। এরপরে আমি আরেকটা টেস্ট দিচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে আই অ্যাম ইন ক্লাস 4, ক্লাস 4। আর যে এক্সাম্পল গুলো দিচ্ছি সবগুলো কিন্তু আসাম। এখানে আমের নিচে আন্ডারলাইন করে বলবে এই আমটা কোন পার্সন, সরি এটা কোন ভার্ব, এই আমের নিচে আন্ডারলাইন করে বলবে এটা কোন ভার্ব।
এটা কি মেইন ভার্ব অথবা অক্সিলারি ভার্ব? আমি আবারও দিচ্ছি, জাস্ট লক্ষ্য করো এটা কোন ভার্ব, এটা কি মেইন ভার্ব অথবা অক্সিলারি ভার্ব? এখানে দেখো আমরা সাধারণত জানি যে কি আমি যের অজর সকল ভার্বে কি সকল ভার্বে হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। সো এটা অক্সিলারি ভার্ব হতে পারে, তবে না এটা মেইন ভার্ব হবে। কেন মেইন ভার্ব হবে আমি বলতে চাচ্ছি, তা হচ্ছে একটি সেন্টেন্সে যদি শুধু বি ভার্ব হিসেবে আমি আর ওয়াজ একটি থাকে, তাহলে সেই ভার্বটি কি হবে? মেইন ভার্ব হয়ে যাবে, যা তোমরা এখানে একটু দেখে নিতে পারবা। এবার চলে আসতেছি আমরা অক্সিলারি ভার্বে। অক্সিলারি ভার্ব সম্পর্কে জাস্ট যে সংজ্ঞাটি পড়ো তাহলে বুঝতে পারবে, অর্থাৎ যে ভার্ব বাক্যে বসে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, অন্যের উপর নির্ভর হতে হয়, তাকে আমাদের অক্সিলারি ভার্ব বলে থাকি। হি রাসেল ইজ প্লেয়িং, রাসেল ইজ প্লেয়িং, রাসেল খেলা করতেছে বা খেলতেছে। জাস্ট এরকম একটু দেখে নিতে পারো। সেই সাথে দেখে না, আমি বলবো যে যেগুলো পুরোতে সেগুলো আমি দেখাতেছি। এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব রয়েছে 12টি, জাস্ট এগুলো একটু দেখে নেবা যে এগুলো কি, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে চিনে নিলে যখন একটি সেন্টেন্সে ভার্ব বসবে তখন তুমি বুঝতে পারবা। এরপর রয়েছে আবার প্রাইমারি অক্সিলারি ভার্ব রয়েছে 14টি, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব হচ্ছে 12টি, বাট প্রাইমারি অক্সিলারি ভার্ব রয়েছে তোমাদের 14টি। কয়টি রয়েছে? 14টি। জাস্ট এটা দেখে নেবা, আর এটা দেখে নিলে হয়তোবা তুমি একটি আনসার করতে পারতা। কি করতে পারতা? যে আনসার করতে পারতা। যে আমি যদি এখানে টেস্ট দেই, শেষ করতেছি। আর যেগুলো রয়েছে যেমন শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, এগুলো কি মডাল, সেমি মডাল ভার্ব বা মডাল ভার্ব, সরি মডাল ভার্ব। এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের মডাল ভার্ব। আর শেষে নিড এবং ডেয়ার কে বলা হয় সেমি মডাল ভার্ব। কি বলা হয়? সেমি মডাল ভার্ব বলা হয়। এরপরে এই জাস্ট যেগুলো মনে রাখার বিষয় দেখে নেবা। আর এখানে আমি টেস্ট দিচ্ছি, আমি টেস্টের মাধ্যমে তোমাদেরকে সবগুলো বুঝিয়ে দেওয়ার ট্রাই করতেছি, যেন তোমরা বুঝতে পারো এবং অ্যাডমিশন টেস্টে যেভাবে কোশ্চেন হয় তা ধরতে পারো। এখন দেখো, এটা হচ্ছে আমাদের কি দেখবো, এখন দেখবো হচ্ছে অক্সিলারি ভার্বের কিছু টেস্ট। সেটা হচ্ছে আমি একটা যে টেস্ট দেই যে দ্য দ্য নাম্বার অফ অক্সিলারি ভার্ব, কি অক্সিলারি ভার্বস ইন ইংলিশ, ইংলিশ ইজ। এখন এ নাম্বার অপশনে দিলাম অক্সিলারি ভার্ব কয়টি? 14টি। বি নাম্বার অপশনে আমি দিলাম যে অক্সিলারি ভার্ব হচ্ছে কয়টি? 12টি। এখন তুমি কোনটি আনসার নেবা? অক্সিলারি ভার্ব কতটি? জাস্ট এরকম কোশ্চেন আসে, আর অক্সিলারি ভার্ব থেকে খুব বেশি কঠিন কোশ্চেন এ পর্যন্ত আসতে দেখা যায়নি। এ পর্যন্ত কি আসতে দেখা যায়নি। এখন দেখো, তোমরা হয়তোবা বুঝতে পারবা যে এটি এমন একটি বিষয়, সেটা হচ্ছে উদ্দীপক দেখে নিচের কোশ্চেনটির আনসার করো। জাস্ট এরকম ফানি বিষয় হয়ে গেছে। জাস্ট আনসার করতে পারবে যে অক্সিলারি ভার্ব হচ্ছে আমাদের কয়টি? 12টি। বাট সেম কোশ্চেনে যে আবার দেই, এই কোশ্চেনটি যদি আবার দেই, এখন কি বলবা তুমি? জাস্ট এখানে আমি জাস্ট একটু শুধু অ্যাড করবো, সেটা হচ্ছে প্রাইমারি, প্রায় প্রাইমারি অক্সিলারি ভার্ব কতটি? আমি সেম অপশনে রাখতেছি এখানে। জাস্ট এখন তুমি শুধু অ্যান্সার করবা যে প্রাইমারি অক্সিলারি ভার্ব কতটি। ইনশাআল্লাহ তুমি অ্যান্সার করতে পারবে। লক্ষ্য করো, প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে আবার 14টি। যা এই দুটি তথ্য যদি তুমি জেনে থাকতা, বা এই তথ্য দুটি যদি জেনে যে একটু আগে বা কিছুদিন আগে পরীক্ষা দিতাম, তাহলে ইনশাআল্লাহ কমন পেয়ে যেতাম যে প্রাইমারি অক্সিলারি ভার্ব 14টি এবং ভার্ব হচ্ছে কয়টি? ভার্ব হচ্ছে 12টি। জাস্ট এইটুকু হচ্ছে অক্সিলারি ভার্ব থেকে জানার বিষয়। খুব বেশি জানার বিষয় নেই অক্সিলারি ভার্ব থেকে, কেননা অক্সিলারি ভার্ব থেকে অ্যাডমিশন টেস্টে কখনোই সেরকম কোনো কোশ্চেন আসতে দেখা যায় না। তাহলে আমরা এর পরবর্তীতে যাচ্ছি যে প্রিন্সিপাল বা মেন ভার্ব দুই প্রকার, ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ভার্ব। জাস্ট এই দুটি ভার্ব যদি কেউ শেষ করতে পারে,
আমি বলবো যে এই দুটি ভার্ব থেকে সে 80% কি 80% কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। কেননা সবথেকে বেশি কোশ্চেন হবে হচ্ছে এখান থেকে। আর এখানে লক্ষ্য করবা তোমাদের এখানে আরো অনেক কোশ্চেন হতে পারে, সেখানে হচ্ছে মডাল অক্সিলারি মডাল ভার্ব থেকে এবং সেমি মডাল ভার্ব থেকে। মডাল এবং সেমি মডাল ভার্ব থেকে অবশ্যই কোশ্চেন হতে পারে। যে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট এগুলো দিয়ে কি বলবে নিড, দেয়ার, এখানে নিড এবং দেয়ারও দিতে পারি, সেগুলো দিয়ে বলবে এগুলো কি ভার্ব, তখনই অ্যান্সার করতে হবে এগুলো মডাল ভার্ব। এবং তোমাদের স্পেশালি নিড অ্যান্ড দেয়ার ইজ এ সেমি মডাল ভার্ব। জাস্ট দেখে নেবা। এখন আমরা চলে যাচ্ছি সরাসরি হচ্ছে তোমাদের ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ভার্বে, কারণ এই দুটি টপিক থেকে ইনশাআল্লাহ সবচেয়ে বেশি কোশ্চেন তোমাদের হবে। ট্রানজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করি আমরা। দেখো, যে ভার্বে অবজেক্টের প্রয়োজন হয় তাকে বলবো ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকবে। আমরা তো এতক্ষণ ভার্ব চিনলাম, ভার্ব দেখলাম, তবে তোমরা এখানে কিছু রয়েছে, তোমরা অনেকে ভাব জানো না যে কোনটি কি ভার্ব বা কোনগুলোকে ভার্ব বলা হয়। এর জন্য একটু দেখে নেবা, আমি কিন্তু স্পেশালি তোমাদেরকে এখানে দিয়েছি যে এগুলো অক্সিলারি ভার্ব, এগুলো প্রাইমারি অক্সিলারি ভার্ব, এগুলো মডেল এবং সেমি মডেল ভার্ব, জাস্ট এগুলো দেখে নেবা। তবে এর পাশাপাশি তোমাদেরকে একটি কাজ করতে হবে, তোমার হাতে যে বইটি থাকে না কেন সেই বইয়ের ভার্ব চ্যাপ্টারে গিয়ে তোমাদেরকে নোটিস করতে হবে যে ভার্বের কিছু ফর্ম রয়েছে, যেমন প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। অথবা তুমি একটি কাজ করতে পারো, সেটা হচ্ছে আমি প্রথমে যেটি দিয়েছিলাম সেখানে রয়েছে। দেখো, এই 20টি, এখানে যতদূর মনে হয় 40টির মতো ভার্ব দেওয়া রয়েছে আমার। জাস্ট এই 40টি ভার্ব হয়তো বা চোখে লাগে একটু, জাস্ট ওয়েট করো। এখানে যে 40টি ভার্ব আমি দিয়েছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভার্ব, সবচেয়ে ইম্পর্টেন্ট ভার্ব, এবং এগুলো থেকেই ঘুরে ফিরে কোশ্চেন হয়েছে। তোমাদের যত কোশ্চেন হয় না কেন, ঘুরে ফিরে বেশিরভাগ কোশ্চেন এখান থেকে হয়েছে। এর জন্য বলবো এই 40টি ভার্ব যদি কেউ প্রাথমিক অবস্থায় মুখস্থ করে নেয়, সেও ভার্ব সম্পর্কে ভালো একটা আইডিয়া পাবে বা ভার্বের কোশ্চেন দেখলে আনসার করতে পারবে। আশা করি বোঝাতে পেরেছি। লক্ষ্য করো, আমরা ট্রানজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। যে ভার্বের অবজেক্টের প্রয়োজন হয় তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। কি বলে? যে ভার্বের অবজেক্টের প্রয়োজন হয় তাকে আমরা কি বলি? ট্রানজিটিভ ভার্ব বলি। অথবা আরেকটা সংজ্ঞা রয়েছে, চাইলে দেখে নিতে পারো। এখন দেখো, মাদার লাভস মি, যে মা আমাকে ভালোবাসে। সো মাদার লাভস মি, এখানে লাভের নিচে আন্ডারলাইন করে বলবে এটি কোন ভার্ব। এ নাম্বার অপশনে দিল যে এটা ইন্ট্রানজিটিভ ভার্ব। এন, আমি সংক্ষেপে ইএনটি দিয়ে ইন্ট্রানজিটিভ ভার্ব ভার্ব বোঝাতেছি, যে আইএনটি দিয়ে ইন্ট্রানজিটিভ ভার্ব। অথবা বি নাম্বার অপশন তোমাকে দিতে পারে যে টি ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব। এখন লক্ষ্য করো এখানে কোনটি অ্যান্সার হবে, রাইট অ্যান্সার কোনটি হবে? এটা কি ইন্ট্রানজিটিভ ভার্ব হবে অথবা ট্রানজিটিভ ভার্ব হবে, কোনটি হবে? দেখো, এখানে মি মি হচ্ছে অবজেক্ট। আর এই আলোচনাটুকু বুঝতে হলে তোমাকে প্রথমে জানতে হবে সেন্টেন্স। যে সেন্টেন্সের বেসিক তথ্যটুকু যদি না জানো, যদি সেন্টেন্স কিভাবে গঠিত হয়, জাস্ট অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন রুলস ফলো করলেও এই ভার্বের তুমি চ্যাপ্টারটি শেষ করতে পারবে। এর জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা কি করবা, তোমরা একটি কাজ করতে পারো, তা হচ্ছে তোমরা সেন্টেন্সের চ্যাপ্টারটি পড়ে আসতে পারো বা বেসিক থেকে শুরু করতে পারো। দেখো, এটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব হবে। কেন ট্রানজিটিভ ভার্ব হবে? এটার মূল রিজন, এই ভার্বটির পরে, ভার্বের পরে কি রয়েছে? অবজেক্ট রয়েছে। আর আমরা জানি যে ভার্বের পরে অবজেক্ট থাকবে সেই ভার্বটি কি হবে? সেই ভার্বটি হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব হবে। এইটুকু যদি বুঝে থাকো তাহলে আমি তোমাদেরকে একটি টেস্ট দিচ্ছি। আর আমি যে সকল টেস্ট দিচ্ছি সবগুলো হচ্ছে তোমাদের অ্যাডমিশন টেস্টে আসা কোশ্চেন।
অ্যাডমিশন টেস্টে আসা কোশ্চেন বিধায় আমি তোমাদেরকে দিচ্ছি। টেস্ট জাস্ট ওয়েট করো। যে দ্য বয় রিডস এ বুক। দ্য বয় রিড এ বুক। এখানে রিডের নিচে আন্ডারলাইন করবো আমরা। এই রিডের নিচে আন্ডারলাইন করবো। এখানে রিডের সঙ্গে এ যুক্ত হলো কেন? তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে রিডের সঙ্গে এ যুক্ত হলো কেন। দেখো দা বয় হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ভার্বের সঙ্গে এস বা এ যুক্ত হয়েছে। আর এটি আমি পূর্বেও বলেছি যে এর আলোচনাটা আমরা করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারে এবং রাইট ফর্ম ভার্ব চ্যাপ্টারে আমরা এইটুকু নিয়ে আলোচনা করব। এখন লক্ষ্য করো, আমরা এ নাম্বার অপশন দিলাম, এই রিডের নিচে আন্ডারলাইন করে দিলাম যে এটা কি ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব অথবা বি নাম্বার অপশনে দিলাম এটা জাস্ট ভার্ব। তুমি কি অ্যান্সার করবা? এখানে যে কেউ যদি বলে ট্রানজিটিভ ভার্ব অ্যান্সার, সেটা রাইট অ্যান্সার। আবার কেউ যদি বলে ভার্ব, হ্যাঁ এটাও রাইট অ্যান্সার। তবে নির্দিষ্ট করে বলেছে ইটস কি, হ্যাঁ এটা ভার্ব। তবে এখানে অপশনে দেয়াই রয়েছে, অপশনে কি, অপশনে দেয়াই রয়েছে এটা ট্রানজিটিভ ভার্ব। যে এটা নির্দিষ্ট নাম কি, নির্দিষ্ট নাম হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এটা তোমরা কখনোই ভুল করবে না। অপশন হচ্ছে তোমাদের ভার্বও দেওয়া থাকতে পারে, ট্রানজিটিভ ভার্বও দেওয়া থাকতে পারে। যেমন আরিও তো কোশ্চেন এসেছিল হচ্ছে গত বছর এবং তার আগের বছরে এই কোশ্চেনটা এসেছিল। আর আরিও পরীক্ষা যদি তুমি দিয়ে থাকো, দেখা যাবে যে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব থেকে একটি কোশ্চেন তুমি কম পাবা। এটুকু বলে রাখি যে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব থেকে দুটো একটি কোশ্চেন আসতে পারে। দেখো তাহলে এটা কি হবে, ট্রানজিটিভ ভার্ব হবে, কারণ এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এটা কি, এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আর ভার্ব, হ্যাঁ ঠিক রয়েছে এটা ভার্ব, বাট এটা কি, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। সো যেটি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার সেটা আমরা নেব। এরপর আমরা যদি দেই আরেকটি টেস্ট দিচ্ছি, জাস্ট ওয়েট করো। হি রাইটস এ লেটার। হি রাইটস এ লেটার, এখানে আমরা অপশনে জাস্ট এখানে রাইটের নিচে আন্ডারলাইন করে এখানে আমরা বলবো এগুলো কোন ভার্ব। এটা কি, আমি এ নাম্বার অপশনে দিচ্ছি, এটা কি ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। এরপরে আমি বি নাম্বার অপশন দিলাম, এটা কি ট্রানজিটিভ ভার্ব, এটা কি ট্রানজিটিভ ভার্ব। এখন তুমি অ্যান্সার করো এটা কি হবে। জাস্ট এটা সকলেই অ্যান্সার করতে পারবে, এটা অবশ্যই কি হবে, ট্রানজিটিভ ভার্ব হবে। কেন? যে ভার্বের অবজেক্ট রয়েছে, দেখো যে ভার্বের পরে যে অবজেক্ট থাকে, অবজেক্ট থাকলে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর যখন থাকবে না তখন এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব হবে। আমরা একটু পরে দেখিয়ে দেব। সো এটা মাথায় রাখো। যদি যদি তোমাদের সাবজেক্ট সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস যদি অবজেক্ট থাকে, কি অবজেক্ট থাকে, তাহলে কি করবা, এই ভার্বের নাম কি দেবে তখন, এই ভার্বের নাম হবে তখন হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এটা কি, এটা ভার্ব হলো, এরপর এটা কি, এই ভার্বটি হলেই ট্রানজিটিভ ভার্ব যদি অবজেক্ট থাকে। অবজেক্ট থাকলে কি হবে, ট্রানজিটিভ ভার্ব হবে। এটুকু মাথায় রাখো, যদি কোনো ভার্বের অবজেক্ট থাকে তাহলে সেটা কি হবে, ট্রানজিটিভ ভার্ব হবে। এটা মাথায় রাখতে পারো। জাস্ট এরপরে যাচ্ছে, এবং ট্রানজিটিভ ভার্ব চেনার আরো কিছু উপায় রয়েছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। এরপরে আমরা ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্টে একটু পর দেখতেছি, তার আগে আমরা দেখে নেব হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে জানার পরে আমরা অবজেক্ট নিয়ে আলোচনা করব, যে কোনটি কোন অবজেক্ট। এরপরে লিঙ্কিং ভার্ব দিয়ে আজকের এই ক্লাসটি শেষ করবো ইনশাল্লাহ। দেখো, ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের অবজেক্টের প্রয়োজন হয় না। যে ভার্বের অবজেক্টের প্রয়োজন হয় না তাকে কি বলে, তাকে বলা হয় হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ যে ভার্বের পরে তুমি অবজেক্ট দেখতে পারবে না, সেই ভার্বটিকে তুমি ধরে নেবে যে সেটি ইনট্রানজিটিভ ভার্ব। জাস্ট এখানে হি স্লিপস, এখানে স্লিপের নিচে আন্ডারলাইন করে দেওয়া রয়েছে রিভার ফ্লো। এটা হচ্ছে কি, এগুলোর পরে দেখো, এগুলোর পরে হচ্ছে আমাদের কি নেই,
এগুলোর পর হচ্ছে অবজেক্ট নেই। সো এগুলো কি হবে, এগুলো হচ্ছে আমাদের ইন্ট্রানজিটিভ ভার্ব হবে। জাস্ট বিগত বছরে আসা যে একটি কোশ্চেন আমি তোমাদেরকে দেই, বিগত বছরে আসা যে একটি কোশ্চেন আমি তোমাদেরকে দেই, তাহলে অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে জাস্ট এই কোশ্চেনটা এসেছিল, যে এক্সাম্পলটি দিয়েছিলাম আমি, শি স্লিপস, এই কোশ্চেন এটি এসেছিল, এবং রিভার ফ্লোস, এই দুটি কোশ্চেন এসেছিল। কি এসেছিল, এই দুটি হচ্ছে এসেছিল, এবং দুটির নিচে আন্ডারলাইন করা রয়েছে একই জায়গায়, যে পরবর্তী ভার্বে আন্ডারলাইন করা রয়েছে। এখন আমি তোমাদেরকে অপশনে দিলাম এটা কি ভার্ব, এটি অপশন দিলাম এটি কি ভার্ব, এটা কি হচ্ছে আমাদের ইন্ট্রানজিটিভ অথবা ট্রানজিটিভ। নিঃসন্দেহে তোমরা অ্যান্সার কি করবা, তখন অ্যান্সার করবে যে এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব, এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। জাস্ট এরকম কোশ্চেন তোমাদের বেশি আসতে দেখা যায়। সেই সাথে দেখা যায় যে কোনো একটি ওয়ার্ড দিয়ে বলবে এটি কি ভার্ব, জাস্ট শুধু ওয়ার্ড দিবে, সেন্টেন্স থাকবে না, তখন আবার তোমাদেরকে একটু পড়াশোনা করতে হবে। এখানে দুটি শর্টকাট মাথায় রাখো, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্বের পরে কি বসে, ফুল স্টপ বসে। এবং ২ নম্বর শর্টকাটটি হচ্ছে সাবজেক্ট ভার্ব, এবং যদি ওই ভার্বের পরে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকে, এটা এখন হয়তো বা তুমি বুঝতে পারবে না, আমরা অ্যাডভার্ব চ্যাপ্টারে এটা নিয়ে আলোচনা করব, যে কোনো ভার্বের পর যদি অ্যাডভার্ব থাকে তাহলে, অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকে, অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকলে ওই ভার্বটি কি হবে, ইন্ট্রানজিটিভ ভার্ব হয়ে যাবে। এটুকু মাথায় রাখো যে অবজেক্ট থাকবে, কোনো ভার্বের পর অবজেক্ট, অবশ্যই ইন্ট্রানজিটিভ ভার্বের পর অবজেক্ট থাকবে না, বাট ফুল অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বুঝতে পারে, এটা মাথায় রাখো। অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকলে সেই ভার্বকে কি বলবো, আমরা সেই ভার্বকে ইন্ট্রানজিটিভ ভার্ব বলবো। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে তোমাদের অবজেক্টে, ডিরেক্ট এবং ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট। কি, ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট। আমরা সকলেই জানি যে ডিরেক্ট অবজেক্টটা কি জানো, ডিরেক্ট অবজেক্ট হচ্ছে যে বাক্যে একটি মাত্র অবজেক্ট থাকবে। আমরা সেন্টেন্স জানি, জাস্ট এখানে লক্ষ্য করো যে আমরা কি জানি, সাবজেক্ট প্লাস প্লাস হচ্ছে ভার, ভার প্লাস অবজেক্ট। এখানে অবজেক্ট কি, অবজেক্ট একটি যদি থাকে, এই একটি অবজেক্ট থাকলে এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট হবে। কি হবে, ডিরেক্ট, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এটা হচ্ছে একটি অবজেক্ট থাকলে সেটা কি হবে, একটি অবজেক্ট থাকলে ডিরেক্ট অবজেক্ট হবে। বাট এর পরে যে আরো একটা অবজেক্ট থাকে, কি আরো একটি যে অবজেক্ট থাকে থাকে সেটা কি হবে, সেটি যদি থাকে তখন আবার একটু চেঞ্জ হবে। যে একটি সেন্টেন্সে দুটি অবজেক্ট থাকলে একটু চেঞ্জ হবে, চেঞ্জ হবে, সেটা আমরা একটু পর দেখতেছি। লক্ষ্য করো যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, যে সেন্টেন্সে শুধু একটি অবজেক্ট থাকবে, তাহলে সেই অবজেক্টটি কি হবে, সেই অবজেক্টটি হচ্ছে আমাদের ডিরেক্ট অবজেক্ট। আই স হিম টুডে, আই স হিম টুডে, টুডে হচ্ছে আমাদের অ্যাডভার্ব, টুডে কি, টুডে হচ্ছে আমাদের অ্যাডভার্ব, এটা মাথায় রাখো। সো এটা পুরোটাই হচ্ছে অবজেক্ট, বাট এটা কি, এই অংশটুকু হচ্ছে আমাদের, টুডে হচ্ছে অ্যাডভার্ব। এখানে হিম, এটা হচ্ছে আমাদের ডিরেক্ট অবজেক্ট। আই স হিম, আই স হিম, এই টুডে কে যদি আমরা বাদ দিই তো কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে, যে আই স হিম। এই হিম কি, হিম হচ্ছে আমাদের অবজেক্ট। এরপর রাসেল রিডস এ বুক, রাসেল রিডস এ বুক, এ বুক কি, এ বুক একটি হচ্ছে আমাদের অবজেক্ট। লক্ষ্য করো এখানে, হি লাইকস মি, সে আমাকে পছন্দ করে। প্লে দ্য গিটার, প্লে দ্য গিটার, এখানে লক্ষ্য করো দ্য গিটার এটা হচ্ছে অবজেক্ট, এখানে প্লে হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। আর এটা হচ্ছে আমাদের কি জানো, এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু ইউ উজ্জ্ব থাকে, সাবজেক্ট ইউ উজ্জ্ব থাকে, এটা মাথায় রাখতে পারো যে ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ হচ্ছে আমাদের সাবজেক্ট, এবং এই ইউটা কি থাকে, উজ্জ্ব থাকে। এখানে দেখো, এখানে সব জায়গায় কি হচ্ছে, একটি করে অবজেক্ট রয়েছে, আর এই অবজেক্টটা কি, এই অবজেক্টটা হচ্ছে আমাদের ডিরেক্ট অবজেক্ট। এটা কি হবে, অবশ্যই এটাই হচ্ছে আমাদের ডিরেক্ট অবজেক্ট। আশা করি আমি বোঝাতে পেরেছি। এখন একটি কথা থাকতে পারে,
সেটা হচ্ছে এই ডিরেক্ট অবজেক্টটা ব্যক্তিবাচক হবে অথবা তোমাদের বস্তুবাচক হবে, কোনটা হবে? যদি একটি সেন্টেন্সে একটি মাত্র অবজেক্ট থাকে সেটা ব্যক্তিবাচক হোক অথবা তোমাদের বস্তুবাচক হোক, যাই হয় না কেন সেটা অবশ্যই ডিরেক্ট অবজেক্ট হবে। তবে ইনডিরেক্ট অবজেক্ট যখন আমরা আইডেন্টিফাই করতে যাব, ইনডিরেক্ট অবজেক্ট যখন আমরা আইডেন্টিফাই করতে যাব তখন একটু ঝামেলা পোহাতে হবে। সেটা হচ্ছে যদি একটি সেন্টেন্সে দুটি অবজেক্ট থাকে তাহলে প্রথমটি হবে ইনডিরেক্ট অবজেক্ট। কি হবে? প্রথমটি হবে ইনডিরেক্ট অবজেক্ট এবং দ্বিতীয়টি হবে হচ্ছে তোমাদের ডিরেক্ট অবজেক্ট। দ্বিতীয় অবজেক্টটি হবে আমাদের ডিরেক্ট অবজেক্ট। এটা মাথায় রাখো যে একটি সেন্টেন্সে দুটি অবজেক্ট থাকলে প্রথমটি হবে ইনডিরেক্ট, পরেরটি হবে ডিরেক্ট অবজেক্ট। সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখো যে ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট হবে। সো হি গিভ মি সরি সরি হি শি গিভ মি এ গিফট। এখানে আন্ডারলাইন করা রয়েছে মি এবং গিফটের নিচে, মি এবং গিফটের নিচে আন্ডারলাইন করা রয়েছে। সো এখানে মি কি হবে? একটি সেন্টেন্সে ডাবল অবজেক্ট যেহেতু রয়েছে, সো ডাবল অবজেক্ট থাকার কারণে এই মি হচ্ছে আমাদের ইনডিরেক্ট অবজেক্ট এবং গিফট হচ্ছে কি আমাদের ডিরেক্ট অবজেক্ট। এই জায়গায় ইনডিরেক্ট যখন ডাবল অবজেক্ট থাকবে তখন প্রথমটি হবে কি ইনডিরেক্ট, পরেরটি হবে হচ্ছে আমাদের ডিরেক্ট অবজেক্ট। অবজেক্ট নির্ণয়ের খুবই ইজি একটি টেকনিক, জাস্ট দেখে নিলে তোমরা পারবে। যদি আমরা আহ, প্রথমটা আমরা জানি ইনডিরেক্ট অবজেক্টে কি হবে, পার্সন সবসময় পার্সন হয়। জাস্ট ওয়েট। এরপরে কি যদি আমরা সেই সঙ্গে যদি এটা চেঞ্জ করতে চাই, যে বস্তুবাচক অবজেক্টকে যদি প্রথমে নিতে চাই, ইনডিরেক্ট অবজেক্টকে যদি প্রথমে নিতে চাই, তখন প্রিপোজিশন মাঝখানে বসাতে হবে। জাস্ট এই অবজেক্টে বের করার সহজ নিয়মটা একটু তোমরা দেখে নেবা আর চাইলে স্ক্রিনশট নিতে পারো। এরপরে আমরা সরাসরি চলে যাচ্ছি যে লিঙ্কিং ভার্বের, এবং লিঙ্কিং ভার্বের এই আলোচনা দিয়ে শেষ করবো ইনশাল্লাহ। এখন দেখো লিঙ্কিং ভার্ব কোনগুলো, জাস্ট এখানে লিঙ্কিং ভার্ব দেওয়া রয়েছে, এগুলো মুখস্থ করে নেবা। আর আমরা আলোচনা খুব শীঘ্রই শেষ করব, কেননা আমরা 45 মিনিটের মধ্যে আলোচনা শেষ করার চেষ্টায় রয়েছে। লিঙ্কিং ভার্ব অর্থাৎ সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যবর্তী যে ভার্ব বসে তাকে লিঙ্কিং ভার্ব বলা হয়। কি? তাকে লিঙ্কিং ভার্ব বলা হয়। জাস্ট এগুলো দেখে নেবা, এক্সাম্পল গুলো দেখে নেবা। আমি সরাসরি টেস্টে যাচ্ছি, আমি তোমাদেরকে টেস্ট দিচ্ছি। এখানে যদি আমি তোমাদেরকে একটি টেস্ট দেই, ইনশাল্লাহ আনসার করতে পারবে যে হি বিকাম এ পলিটিশিয়ান। পলিটিশিয়ান, হি বিকাম এ পলিটিশিয়ান। এখানে বিকামের নিচে আন্ডারলাইন করে তোমাকে বলা হচ্ছে যে এ বিকাম তোমাদের কোন ভার্ব। এ নাম্বারে দিলাম হচ্ছে লিঙ্কিং ভার্ব, বি নাম্বার অপশনে আমি দিলাম হচ্ছে তোমাদের অ্যাকশন ভার্ব। তুমি কোনটিকে আনসার নেবা? অথবা এখানে আমি যদি আবার দিই যে হানি টেস্ট টেস্ট সুইট, যে মধু মিষ্টি। মধু কি? মধু মিষ্টি। এখানে টেস্টের নিচে আন্ডারলাইন করে আমি বলতেছি এটা কোন ভার্ব। এক্সাম্পল হিসেবে আমরা অপশন হিসেবে দুটি দিচ্ছি, লিঙ্কিং ভার্ব অথবা আমাদের অ্যাকশন ভার্ব। কোনটি অ্যান্সার রাইট অ্যান্সার হবে? দেখো, এখন প্রথমে জানতে হবে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট সম্পর্কে একটু ধারণা তোমাদেরকে রাখতে হবে। যদি এই দুটো সম্পর্কে ধারণা রাখতে পারো তাহলে অ্যান্সার করতে পারবে। আর সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট বিষয়টি ক্লিয়ার করি। কমপ্লিমেন্ট হচ্ছে হচ্ছে তোমাদের সেটাই হবে, সেটা হচ্ছে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে। এটা কিন্তু তথ্য প্রদান করবে সাবজেক্ট সম্পর্কে। অর্থাৎ কমপ্লিমেন্ট যা হবে সেটা হচ্ছে সাবজেক্টের গুণগানকে প্রকাশ করবে। সাবজেক্টের গুণগান প্রকাশ করাটাই হচ্ছে আমাদের কি হবে, কমপ্লিমেন্ট হবে। এখন লক্ষ্য করি এখানে আন্ডারলাইন করা হচ্ছে বিকাম অ্যান্ড টেস্টের নিচে, এই দুটি হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব হবে। এবং কেন লিঙ্কিং ভার্ব হবে এটা আমরা একটু পর বুঝে দিচ্ছি, সাথে থাকো। দেখো এখানে যে ভার্বগুলো রয়েছে সেই ভার্বগুলোর মধ্যে বিকাম রয়েছে এবং টেস্ট রয়েছে।
কি রয়েছে, বিকাম রয়েছে এবং টেস্ট রয়েছে, এবং এগুলো এখানে থাকার কারণে যে লিঙ্কিং ভার্ব শুধু তাই এ না, এগুলোর পাশাপাশি রয়েছে দেখো, এগুলো হচ্ছে কি সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট। হি বিকাম এ পলিটিশিয়ান, সে একজন কি পলিটিশিয়ান, সে হয় পলিটিশিয়ান। সো তা কাকে নির্দেশ করতেছে, এই পলিটিশিয়ানটা সে কে। সো এই কারণে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে বসেছে বিধায় এটা কি, এটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। সেরকম হানি কি, হানি সবসময় মিষ্টি হয়, এর সাথে কিরকম টেস্ট। সো এটা যেহেতু সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে বসেছে, সেই কারণে এটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। এখন লক্ষ্য করো লিঙ্কিং ভার্ব গুলো কোথায় কোথায় বসে, জাস্ট দেখে নেবা। এই বিস্তারিত আলোচনা করতে হলে অনেক সময়ের প্রয়োজন, দেখে নেবা তোমরা। এরপরে হচ্ছে লিঙ্কিং ভার্ব মনে রাখার কিছু উপায়, জাস্ট এই টেকনিকটা ফলো করতে পারো। এই টেকনিক ফলো করে তুমি লিঙ্কিং ভার্ব গুলো মনে রাখতে পারো। সবগুলো অবশ্যই মুখস্থ হবে না, এখানে কিছু কয়েকটি বাদ যাবে, সেগুলো এখান থেকে দেখে নেবে তোমরা। এখানে বি এর মধ্যে রয়েছে আমি যার ওয়াজার, সেটাও দেখে নেবে। এবং লিঙ্কিং ভার্বের অপর নাম হচ্ছে কপুলেটিভ ভার্ব। কপুলেটিভ ভার্ব থেকেও একটি কোশ্চেন এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটাও একটু দেখে নেবা যে লিঙ্কিং ভার্বে হচ্ছে কপুলেটিভ ভার্ব। যদি অপশনে যে লিঙ্কিং ভার্ব না থাকে, কপুলেটিভ ভার্ব থাকে, সেটাই তোমরা অ্যান্সার করবা। এবং সাবজেক্ট এবং লিঙ্কিং ভার্ব এবং কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট এবং সাবজেক্টের মাঝে কে বসে, লিঙ্কিং ভার্ব বসে। জাস্ট এগুলো একটু দেখে নেবা। এটাই হচ্ছে আমাদের আলোচনা। তবে এখানে আরেকটি তথ্য রয়েছে, জাস্ট আমি যদি আরেকটি আমাদের, এখন তোমাদের পড়ে শেষ ভালো কথা, তবে এখানে আরেকটি তোমাদেরকে কাজ করতে হবে, সেটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। আমরা সরাসরি চলে যাচ্ছি 18 নম্বর পেজে। 18 নম্বর পেজে চলে যাচ্ছি, জাস্ট লক্ষ্য করো যে ভার্ব চ্যাপ্টার নিয়ে এখানে রয়েছে এমসিকিউ প্র্যাকটিস। তোমার হাতে যে বইটি থাকে না কেন, সেখানে এরকম কিছু প্র্যাকটিস রয়েছে। সেই প্র্যাকটিসগুলো যতগুলো প্র্যাকটিস রয়েছে, 50, 60, 100, 200, 300, 400, 500 যাই থাকে না কেন, অবশ্যই সবগুলো প্র্যাকটিস তুমি কি করবা, সবগুলো প্র্যাকটিস তুমি শেষ করবা। এগুলো কোশ্চেন সলভ যত বেশি করবা, তত বেশি তুমি ভার্ব টপিকটা নিয়ে কি করতে পারবা, ভালোভাবে ধারণা নিতে পারবে। যদি তুমি এই প্র্যাকটিস গুলো না করে শুধু একটু ক্লাস করলা, একটু দেখলা, বা তোমার যে গ্রামার বইটি রয়েছে সেই বই থেকে একটু পড়লাম, তাহলেই কিন্তু তোমাদের ভার্বের পড়া শেষ হয়ে যাবে না। ভার্বের পড়া শেষ করতে হলে অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে। যখনই তুমি প্র্যাকটিস করতে যাবে, তখনই কিন্তু তুমি নতুন নতুন তথ্য পেয়ে যাবা। যা বললা তা আবার রিপিট হবে। সেই সাথে দু একটি ব্যতিক্রম ধর্মী কোশ্চেন আসতে পারে, সেটাও তুমি দেখে নিতে পারবা ইনশাল্লাহ। এর জন্য তোমাদেরকে প্র্যাকটিস অবশ্যই করতে হবে। সেই সাথে আমরা আবারও যাচ্ছি রুটিনের ডেরিভেটিভ। যদি কেউ তোমরা ভালোভাবে পড়ে থাকো, তাহলে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই পাঁচটি নিয়ে আর সমস্যা হবে না। আশা করি তোমরা পড়েছো এবং পড়বা। সেই সাথে ক্লাসটি শেষ হওয়ার আশা করি 12 ঘন্টার মধ্যে কোশ্চেন প্র্যাকটিস করবা তোমার হাতে যে কোনো বই থেকে। আজকের আলোচনা ছিল এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো, নোভেলটির সাথেই থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।